আপনারা ওয়াকফের জন্য লড়ছেন, এটা শুধু ওয়াকফ করার রক্ষার লড়াই নয়। এই ওয়াকফের সম্পত্তি আপনি এবং আপনারা যে মসজিদ বানাচ্ছেন, ইসলামের প্রচার করছেন এবং মারা গেলে কবর দিচ্ছেন, এ অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়। এবং এই অধিকার ভারতবর্ষের মৌলিক অধিকার বলে একটা বিষয় আছে, যে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। তার 25 থেকে 30 নম্বর অনুচ্ছেদ, তার 26 নম্বরে বলা আছে যে ধর্মাচরণ করা, ধর্ম প্রচার করা, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এই সবটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে, আপনাকে সে অধিকার দিয়েছে। ফলে এই ওয়াকফের উপর এই আক্রমণ, এটা শুধু মুসলমানদের উপর আক্রমণ না, এটা ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। যে সংবিধান ভারতবর্ষের স্বাধীনতার মধ্য দিয়ে 5 লক্ষ মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে শহীদত্বের মধ্য দিয়ে যে সংবিধান গড়ে উঠেছে, বা বেঈমান বিশ্বাসঘাতক আরএসএস বিজেপি যারা কোনোদিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ছিলেন না, বরং উল্টে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই বেঈমান বিশ্বাসঘাতকরা এই সংবিধানকে পাল্টে দিতে চাইছে। তাই ওয়াকফ বাঁচানোর লড়াই মানে সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই মানে ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। ফলে এ লড়াই আমরা জিতবই। যারা বেঈমান বিশ্বাসঘাতকদের পরাজয় এবং হিন্দু মুসলমান শিখ জৈন সমস্ত মানুষের ঐক্য জিতবে, নরেন্দ্র মোদীদের পরাজয়, একই সঙ্গে ভারতবর্ষের সংবিধানের জয়। এই সংবিধানের জয়কে সুনিশ্চিত করার জন্যই আগামী 26 তারিখ দলবদ্ধভাবে সমস্ত মানুষকে আপনাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হতে হবে। খালি ভানু সরকার বলেছেন, আমি আর একটা লাইন যুক্ত করে বলি, খুব সতর্ক থাকবেন। কারণ হচ্ছে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, তিনি 10 দিন পশ্চিম বাংলায় ছিলেন, তিনি 10 দিন ছিলেন, মুর্শিদাবাদে গিয়েছেন। তিনি কি প্ল্যান করেছেন আমি জানি না, কিন্তু অতীতে মোহন ভগবতরা যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন 2008 সালে মালেগাঁও মসজিদ, মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়। নামাজের সময় বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য মুসল্লিকে হত্যা করা হয়। এবং এই ঘটনা যারা ঘটিয়েছিলেন, পরবর্তীকালে তারা অনেকেই ধরা পড়েছিলেন। তার মধ্যে বাংলার কুলাঙ্গার নবকুমার সরকার, অসীমানন্দ, তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পরে পাঁচকুলিয়া জেলে তিনি একটা ইন্টারভিউ দেন। 78 পাতার ইন্টারভিউ, আমরা চ্যালেঞ্জ জানিয়ে বলছি। এবং সেখানে বলেন, মক্কা মসজিদ এবং মালেগাঁও বিস্ফোরণে যে পরিকল্পনা, সর্বোচ্চ স্তরে যে পরিকল্পনা চূড়ান্ত করা হয়, ফাইনাল করা হয়, সেই মিটিংয়ে 4 জন ছিলেন, তার মধ্যে মোহন ভগবত ছিলেন। ফলে বুঝতে পারছেন কি ধরনের ষড়যন্ত্র এরা করতে পারে। ফলে এইটা মাথায় রেখেই আগামী 26 তারিখ সতর্কভাবে যারা মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে মুসল্লিদের হত্যা করে এবং মুসলমানদের গ্রেপ্তার করে জেলে পাঠায়, সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। ফলে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন এবং দলে দলে আগামী 26 তারিখ ব্রিগেড সফল করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং বুদ্ধিজীবী ছোটন দাস মহাশয়কে। এবারে আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং হাদিপুর সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য প্রধান শিক্ষক এবং যিনি সমস্ত শ্রেণীর ওলামাদের ঐক্যর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা কাজ করছেন, সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। আমি ব্যক্তিগতভাবে হুজুরকে চিনি, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব খুবই সুন্দর আলোচনা রাখেন। এবার আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব।
السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى في قرآنه العظيم ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا. সম্মানীয় উপস্থিতি, অনেক জ্ঞান গর্বপূর্ণ আলোচনা শুনেছেন। বেশি বক্তব্য দেওয়ার অবকাশ নেই, মাত্র কয়েকটি কথা। আমরা প্রত্যেকে জানি, যারা ইতিহাস সম্পর্কে সচেতন সজাগ দৃষ্টি রাখেন তারা জানেন, দেশকে স্বাধীন করলেই দেশ স্বাধীন থাকে না। প্রত্যেকটা বড় বড় দেশের ইতিহাস বলছে, দেশ স্বাধীন করার পরে 100 বছরের মধ্যে সেই দেশ আবার যারা ভেস্ট ইন্টারেস্টেড বা কায়েমি স্বার্থবাদী তাদের হাতে জিম্মি হয়ে যায়, তাদের হাতে দাস হয়ে যায়। পুরো জাতি, পুরো সমাজ আবার নূতন করে সেই দেশে স্বাধীনতা আন্দোলন করার প্রয়োজন হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি 1947 সালে যে দেশকে আমরা স্বাধীন করেছিলাম, সেই দেশ আজকে প্রায় পরাধীন হওয়ার কাছাকাছি। এই জন্য আজকে আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, সমস্ত বর্ণ ধর্ম মত জাতি উপজাতি সবার আন্দোলন। এটা সংবিধান বাঁচানোর আন্দোলন। এই আন্দোলনে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ছোট্ট করে কয়েকটি কথা। আপনারা জানেন, ভারতবর্ষে যখন মুসলমানরা আসেনি, মুসলমানদের আগমনের পূর্বে পুরো ভারতবর্ষ ছিল কয়েক শত খণ্ডে বিভক্ত। খণ্ড খণ্ড রাজ্যের মধ্যে বিভিন্ন রাজারা রাজত্ব করতেন। ভারতবর্ষ এক জাতিভুক্ত ছিল না, অসংখ্য জাত জাতি বর্ণে বিভক্ত ছিল। মুসলমানরা ভারতবর্ষে এসে অসংখ্য রাজ্যকে সমন্বিত করে একটি হিন্দুস্তান নামক দেশের রূপ দিলেন এবং সমস্ত জাত জাতিভেদ বর্ণদেরকে বৈষম্যকে দূরীভূত করে দিয়ে হিন্দুস্তানই একটা জাতিতে পরিণত করলেন। এইভাবে চলছিল, বেশি ব্যাখ্যা করার অবকাশ নেই। এরপরে ইতিহাস সাক্ষী, ইতিহাস জানে যে আবার ইংরেজদের দখলে চলে যায়। ইংরেজদের দখলে চলে যাওয়ার পরে ভারতবর্ষের দলিত আদিবাসী মুসলমান এরা রক্তক্ষয়ী আন্দোলন করে। অসংখ্য আলেম ওলামা ফাঁসির কাস্টে তারা ঝোলেন এবং স্বাভাবিকভাবে ইংরেজদের সঙ্গে প্রধান লড়াই মুসলমানদের ছিল। তাই ইংরেজরা মুসলমানদেরকে প্রধান প্রতিপক্ষ হিসাবে তারা বিবেচনা করত। তদানীন্তনকালে দেশের মধ্যে ওই কায়েমি স্বার্থবাদী মনুবাদী বর্ণবাদী তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়নি, তারা তিরঙ্গার পতাকা ওড়ায়নি, ভারতের সংবিধানকে মানেনি। তাদের কাছে মুসলেকা দিয়ে স্বাধীনতা আন্দোলন থেকে নিজেদেরকে গুটিয়ে নেবার প্রতিশ্রুতি তারা দিয়েছিল। সেই ইংরেজদের দালাল কিন্তু এখনো রয়ে গেছে এবং দুর্ভাগ্য, তাদের হাতে এখন শাসন ক্ষমতা। তাদের হাতে শাসন ক্ষমতা। এখন তারা চাইছে তাদের সংখ্যা মাত্র যে গোত্রের অন্তর্ভুক্ত তারা, সেই গোত্রের সংখ্যা মাত্র আনুপাতিক হিসাবে 10%। এই 10% 90%-এর উপরে রাজত্ব করতে চায়, শাসন রোলার তারা চালাতে চায়। এই কারণে 90%কে বিভক্ত করার জন্য কোথায় মুসলিম, কোথায় দলিত, কোথায় আদিবাসী বিভিন্ন ধরনের জিগির তুলে এবং সর্বোপরি ধর্মীয় জিগির তুলে কিন্তু তারা 10% পুরো ভারতবর্ষের শাসনতন্ত্রকে, অর্থনৈতিক শক্তিকে, ভারতবর্ষের যে ফ্যাব্রিককে, যে কমিউনাল হারমোনি ফ্যাব্রিককে ভেঙে চুরমার করে দিতে চায় এবং ভারতবর্ষের অর্থনীতিকে, আর্থিক ব্যবস্থাকে বেনিয়াদের হাতে, এক শ্রেণীর ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায়। এবং ভারতবর্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি রেল, আকাশ, বিমান থেকে আরম্ভ করে টেলিকমিউনিকেশন থেকে আরম্ভ করে এবং বিভিন্ন ভারতের সম্পদকে বেনিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। জমি শেষ, এখন ওদের দৃষ্টি পড়েছে অকাপ জমির দিকে। অকাপ ল্যান্ডকে বিভিন্ন ছলচাতুরি করে আবার করায়ত্ত করে আদানি, পাদানি, জামদানি, ওই পতঞ্জলি এদের কাছে দিয়ে দেবে। এই ফিকির ফন্দিতে আইন এনেছে অকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। গতদিন পার্লামেন্টে গলা উঁচিয়ে বক্তব্য দিয়েছেন যে এই ওয়াকফ অ্যাক্ট নাকি মুসলমানদের কল্যাণের জন্য, মুসলমানদের ভালাইয়ের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য। ও তাহলে এই সরকার যা কিছু করে মানুষের কল্যাণের জন্য। এর আগে ছিল আমরা জানি ভ্যাট ব্যবস্থা, ট্যাক্সের একটা ব্যবস্থা ছিল ভ্যাট, বোঝানো হয়েছিল ভ্যাট তুলে দিয়ে জিএসটি করলে নাকি উপকার হবে। কতটা উপকার হয়েছে আমরা বুঝতে পারছি। এর আগে নোটবন্দি হয়েছিল, বলেছিলেন নাকি মানুষের উপকার হবে।
নোটবন্দি করে কত উপকার হয়েছে আমরা জানি। এর আগে কৃষি আইন তৈরি করে বলেছিলেন কৃষকদের উপকার হবে, কতটা উপকার হয়েছিল, কি উপকারের কাজ উনি না করছেন যে কৃষকরা যাদের স্বার্থে তারা বুঝতে পারছেন না যে তাদের উপকার। প্রায় 1 বছর ধরে অসংখ্য প্রাণের আত্মাহুতি দিয়ে আন্দোলন করে এই কৃষি আইনকে তারা ফেরত দিতে বাধ্য হয়েছিল। এবং আমরা জানি এর আগে সংখ্যালঘুদের পড়াশোনার জন্য আবুল কালাম স্কলারশিপ ছিল, বোঝানো হয়েছিল যে আবুল কালাম স্কলারশিপ তুলে দিয়ে অন্য ভাবে আমরা সংখ্যালঘুদের শিক্ষাগত সমর্থন দিয়ে এদেরকে উপকার সাধন করব, সেটা তুলে দেওয়া হলো। হজ সাবসিডি ছিল, হজ সাবসিডি তুলে দিয়ে বললো যে আমরা এর অর্থবিত্তকে মুসলমানদের অন্য কল্যাণে লাগাবো। হয়েছে? কল্যাণ কি হয়েছে? জীবনদায়ী ঔষধের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, মোবাইল রিচার্জ রেট বেড়েছে। তাই উনি যেটাতেই হাত দিচ্ছেন সেটা আগুন হয়ে যাচ্ছে, বুমেরাং হয়ে যাচ্ছে, মানুষের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কি করে ওনার প্রতি আস্থা রাখতে পারি যে উনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে আইন এনেছেন মানুষের জন্য এটা উন্নয়নের কাজ করবে, মানুষের এটা কল্যাণের জন্য কাজ করবে? আসলে যে শক্তি আজকে ক্ষমতাধর এরা মনুষ্যত্ব বিরোধী, মানবতা বিরোধী। তা না হলে একটা মানুষ কত বছর, কত মাস, কত সপ্তাহ ব্যয় করে লাইন দাঁড়িয়ে এসে আধার কার্ড তৈরি করে, তার ভোটার কার্ড তৈরি করে, ওবিসি সার্টিফিকেট তৈরি করে, জমির দলিল তৈরি করে, পাসপোর্ট তৈরি করে। এই নিষ্ঠুর শাসক শ্রেণী ঘোষণা দিয়েছে আধার তোমার ডকুমেন্ট নয়, পাসপোর্ট তোমার ডকুমেন্ট নয়, জমির দলিল তোমার জন্য ডকুমেন্ট নয়। আসলে এরা ডকুমেন্ট বলতে যে কি জানে, কি বোঝে? একমাত্র বোঝে যে মানুষকে অতিষ্ঠ করা, মানুষকে কষ্টের মধ্যে রাখা, এটাই হচ্ছে এদের অভিপ্রায়। এরা বলতে চায় যে ইউনিফর্ম সিভিল কোড চালু করবো, মানে সবার জন্য এক আইন। তো সবার জন্য যদি এক আইন চালু করতে চাও তাহলে ওয়াকফের ক্ষেত্রে করে দেখাও না। হিন্দু ইন্ডোমেন্ট একটা আছে, হিন্দু দেবত্ব সম্পত্তি আছে, হিন্দু বিভিন্ন যে মন্দিরের জন্য সম্পদের জন্য যে ল আছে সেই লটা ওয়াকফের ক্ষেত্রে প্রয়োগ করে দেখাও না। তোমরা কেমন সমতাকে চাও, তোমরা কেমন সাম্যকে চাও? হিন্দু ইন্ডোমেন্ট ল সেটা ওয়াকফের ক্ষেত্রে প্রয়োগ তোমরা করতে পারছো না কেন? সেখানে ল অফ লিমিটেশন লাগু নেই। কিন্তু মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেউ যদি 12 বছর ধরে কবজা করে রেখে দেয় তাহলে সেই ওয়াকফ সম্পত্তি কিন্তু তার হয়ে যাবে। মুসলমানের কোন সম্পত্তি 200 বছর 300 বছর আগে সম্পত্তি, তার যদি ডকুমেন্ট না থাকে তাহলে সেটা মুসলমানদের থাকবে না। তুমি বলছো মুসলমানদের কল্যাণের জন্য করেছি, তাহলে 12 বছর কারোর দখলে থাকলে সেই জমিটা 7 লক্ষ টাকা কমবে না বাড়বে? ওয়াকফ বা ইউজার্স 300-400 বছর আগে সম্পত্তি, তার ডকুমেন্ট নেই, তাহলে সেটা যদি মাইনাস করে দাও তাহলে কল্যাণে হবে না অকল্যাণে হলো? পরিমাণ যদি 7 লাখ থেকে কমে 6 লাখ, 5 লাখ, 4 লাখে এসে যায় তাহলে তুমি কি ওয়াকফ সম্পত্তি তুমি কল্যাণ ঘটাচ্ছ? এই জন্যে সাবধান, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু জল মেপে দেখছে, পানি মাপছে, ভাত টিপে দেখছে যে সংবিধানের উপরে আঘাত করে দেখি যে মানুষ কতটা গর্জে ওঠে। খুব তাড়াতাড়ি এরা কিন্তু আইন আনছে, এক দেশ এক নির্বাচন, এক দেশ এক আইন, এক দেশ এক নিশান, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, এবং পুরো ভারতবর্ষের জনগণ নাগরিক কিন্তু এক জাতিভুক্ত থাকবে না, বিভিন্ন জাতিতে উপজাতিতে বিভক্ত হয়ে যাবে। এই জন্য এদের চক্রান্তে ফাঁদে পা না দিয়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা উপজাতি, আমরা বহুজন সমাজ তথা মূল নিবাসী, আমাদের ডিএনএ এক, আমাদের রক্ত টেস্ট করলে সব আমরা ভারতীয় নাগরিক। আমাদের মধ্যে পার্থক্য বিভেদ কেউ তৈরি করতে পারবে না। তোমরা মনুবাদী, বর্ণবাদী, তোমরা বিদেশি, তোমরা মধ্য এশিয়া থেকে এসে ভারতবর্ষে জুড়ে বসেছিলে, তোমাদের রক্ত টেস্ট করা হয়, তোমরা বিদেশি বলে প্রমাণিত হবে। বিদেশি অনেক এসছে, আসুক, অসুবিধা নেই। হুনরা এসছে, শকেরা এসছে, মুঘল পাঠানরা এসছে, কিন্তু ভারতবর্ষে এসে তারা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে, ভারতবর্ষের দেশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। কিন্তু তোমরা বিদেশ থেকে এসে এখনো স্বদেশী হতে পারলে না, মানসিকতা এখনো বিদেশি। তোমরা জানোয়ার বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। বিদেশি মানসিকতা তোমাদের, বিদেশের সঙ্গে সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, নাজিবাদীদের সঙ্গে সম্পর্ক, এবং মানবতা বিরোধীদের সঙ্গে তোমাদের সম্পর্ক। এই জন্যে যত চেষ্টা করুক না কেন আমাদের মুসলমানদেরকে দলিত, আদিবাসী যারা মূল নিবাসী আছেন তাদের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে হবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো প্রগাঢ় করতে হবে, এবং এই স্বাধীনতার লড়াইকে ইনশাল্লাহ আমরা রক্ষা করবো। ইনশাআল্লাহ স্বাধীনতার তথা ভারতবর্ষের মর্যাদাকে ইনশাআল্লাহ আমরা রক্ষা হবে ইনশাআল্লাহ।
এই সংবিধানকে আমরা রক্ষা করবো এবং আগামী দিনে 26 তারিখে আমাদের যে সংবিধান বাঁচানোর লড়াই, এই লড়াই 26 তারিখ থেকে আরম্ভ হলো এবং এই লড়াই চলবে পার্লামেন্ট থেকে আরম্ভ করে, বিধানসভা থেকে আরম্ভ করে, হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ভারতবর্ষকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য সব ধরনের কুরবানি আত্মাহুতি দিতে আমরা প্রস্তুত। নারে তাকবীর, নারে তাকবীর। বসিরহাট 1 নম্বর ইমাম মুয়াজ্জিন উলামা পরিষদ, নারে তাকবীর। বক্তব্য রাখছিলেন, আপনারা অনেকে চেনেন না, একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার একেবারে শিশুবেলার শিক্ষক। আমি যতটুকু জানি, জ্ঞানকাটক যা হয়েছে, বসিরহাটের মধ্যে একজন দিকপাল পণ্ডিত, যিনি 5 থেকে 6টা ভাষায় অনর্গল কথা বলতে পারেন, খুব বড় মাপের আলেম। ওনার বক্তব্য যদি আরো শুনতাম খুব ভালো লাগতো, ঠিক কিনা? খুব ভালো লাগছিল না? কিন্তু আসলে আমাদের মধ্যে অপেক্ষা করছেন, বুঝতেই পাচ্ছেন যে আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানিত সদস্য, লড়াকু সংগ্রামী নেতা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সম্পাদক এবং ফ্রন্ট পেজ একাডেমির চেয়ারম্যান, এবং যিনি সবসময় মুসলমান জাতির অধিকারের ব্যাপারে লড়াই করেন, সঙ্গে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা কামরুজ্জামান সাহেবের ডাকে